নমস্কার বন্ধুরা, আমার নাম মনিকা রায়। আজ আমি আপনাদের এমন একটি ঘটনা বলতে চলেছি যা হয়তো পৃথিবীতে বিরল। আমার ছেলের সাথে ঘটে যাওয়া সেই গোপন কথাগুলোই আজ আমি আপনাদের বলতে চলছি। আমার বয়স এখন ৩৮-এর কোঠায়, কিন্তু মনে হয় সময় যেন আমার শরীরের কোনো এক বাঁকে থমকে দাঁড়িয়ে আছে। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং, যা রোদে গেলে কিছুটা তামাটে আভা ছড়ায়। দীর্ঘকায় গড়ন আর শরীরের ভাঁজে ভাঁজে মেধহীন এক সুঠাম স্ত্রী আমি সযত্নে ধরে রেখেছি। আমার পরিচিত মহলে অনেকেই ঈর্ষাভরে তাকায়, ভাবে এই বয়সেও কিভাবে নিজেকে এতটা আকর্ষণীয় রাখা সম্ভব। কিন্তু এই সুঠাম দেহের গভীরে যে এক পাহাড় সমান শূন্যতা আর অবদমিত হাহাকার লুকানো আছে তা কেউ জানে না। আরশের বাবা মারা যাওয়ার পর গত 10টা বছর আমি নিজেকে এক প্রকার পাথর বানিয়ে রেখেছি। কিন্তু শরীর তো আর পাথর নয়, সেও মাঝে মাঝে অবাধ্য হয়ে ওঠে। বিশেষ করে নির্জন রাতে যখন জানিয়ার পর্দা সরিয়ে জ্যোৎস্না এসে বিছানায় পড়ে, তখন আমার ভেতরের নারীসত্তা এক অদ্ভুত হাহাকারে ফেটে পড়ে। একটু সান্নিধ্য, একটু মায়ার স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় ছটফট করি। আরশ আমার একমাত্র ছেলে, 22 বছরের পূর্ণ যুবক সে। লম্বায় সে আমার থেকেও 1 ইঞ্চি বড়। চওড়া কাঁধ, সুঠাম শরীর আর তীক্ষ্ণ দৃষ্টি, ওর মাঝে আমি ওর বাবার প্রতিচ্ছবি খুঁজে পাই। কিন্তু ইদানিং আরশের ব্যবহারে কিছু পরিবর্তন আমাকে ভীষণ অস্বস্তিতে ফেলে দিচ্ছে। আমি লক্ষ্য করছি আরশ আগের মতো আর আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলে না। ওর চোখের দৃষ্টিতে এক অদ্ভুত গভীরতা, যা মাঝে মাঝে আমার শরীরকে অবশ করে দেয়। আমি যখন বাড়িতে হালকা সুতির শাড়ি বা পাতলা সালোয়ার কামিজ পরে ঘুরি, আমি অনুভব করি ওর চোখ দুটো যেন সারাক্ষণ আমাকে অনুসরণ করছে। সেদিন বিকেলের কথা, আমি বারান্দায় কাপড় শুকোতে দিচ্ছিলাম। হালকা বাতাস বইছিল আর শাড়ির আঁচলটা বারবার কাঁধ থেকে সরে যাচ্ছিল। হঠাৎ অনুভব করলাম কেউ একজন পেছন থেকে তাকিয়ে আছে। ঘায় ঘুরিয়ে দেখি আরশ ওর ঘরের দরজা থেকে স্থির হয়ে আমাকে দেখছে। ওর দৃষ্টি ঠিক সাধারণ ছেলের মতো ছিল না, অন্তত আমার মনে হচ্ছিল ওর চোখে এক আদিম আকাঙ্ক্ষা খেলা করছে। আমি দ্রুত আঁচল টেনে নিজেকে আবৃত করলাম। আমার নিজের ভেতরেও এক অদ্ভুত ভয় আর অপরাধবোধ কাজ করতে শুরু করল। আমি কি ভুল দেখছি, নাকি আরও সত্যিই আমার শরীরের দিকে এভাবে তাকাচ্ছে? এই বয়সে আমার শরীরের গঠন আর সৌন্দর্য কি আমার নিজের ছেলের মনেও কোনো কদর্য চিন্তা জন্ম দিচ্ছে? এই প্রশ্নটা আমাকে কুড়ে কুড়ে খেতে শুরু করল। পরদিন সকাল থেকে আমার মনটা কু ডাকছিল। আরশ পড়ার টেবিলে বসেছিল, কিন্তু ওর মনোযোগ বইয়ের দিকে ছিল না। আমি যখন ওর ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম ও আমাকে এক পলক দেখে নিয়ে দ্রুত চোখ সরিয়ে নিল। আমি লক্ষ্য করেছি ও ইদানিং খুব বেশি ঘামছে। ওর চোখ মুখে এক ধরনের অস্থিরতা। আমি রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ ও ভেতরে এলো। এক গ্লাস জলখাবার ওছিলায় ও আমার ঠিক পেছনে এসে দাঁড়ালো। ও এত কাছে ছিল যে আমি ওর নিঃশ্বাসের গরম হাওয়া আমার ঘাড়ে অনুভব করতে পারছিলাম। আমার পুরো শরীর হিম হয়ে গেল। আমি ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। মনে হলো ও বোধহয় এক্ষুনি আমাকে স্পর্শ করবে। কিন্তু ও কোনো স্পর্শ করল না, শুধু কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থেকে জল খেয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। শারীরিক স্পর্শ না থাকলেও ওর এই নৈকট্য আমাকে এক ভয়াবহ সংকেত দিচ্ছিল। আমি রাতে ঘুমোতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এই বাড়ির দেয়ালে দেয়ালে যেন এক নিষিদ্ধ টানাপড়ন শুরু হয়েছে। আমি ভাবছিলাম আরশ কি বুঝতে পারছে আমার ভেতরের সেই একাকিত্বের কথা? আমার শরীরের সেই অবদমিত আকাঙ্ক্ষা কি ওর সামনে কোনোভাবে প্রকাশ হয়ে পড়ছে? একজন মা হিসেবে আমি লজ্জিত হচ্ছিলাম, আবার একজন নারী হিসেবে আমি আতঙ্কিত ছিলাম। আরশ কেন আমার দিকে ওভাবে তাকায়? কেন সে সবসময় আমার আশেপাশে ঘুরঘুর করে? মাঝে মাঝে আমার মনে হয় আরশ হয়তো আমার সাথে কোনো গোপন কথা বলতে চায়, কিন্তু ও মুখ ফুটে কিছু বলে না। ওর নীরবতা যেন আরও বেশি ভয়ঙ্কর। একদিনও আমার পড়ার টেবিলে একটা চিরকুট রেখে গেল। তাতে লেখা ছিল, মা, তোমাকে আজ নীল শাড়িতে খুব সুন্দর লাগছিল। তুমি কি জানো তুমি এখনও কতটা সতেজ? এই সাধারণ প্রশংসাটুকু আমার কানে তখন বিষের মতো লাগল। একজন ছেলের মুখে মায়ের রূপের এমন বর্ণনা কি স্বাভাবিক, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অস্বাভাবিক ইঙ্গিত? সন্দেহের বিষবাষ্প আমার মগজে ঢুকতে শুরু করল। আমি আরশকে এড়িয়ে চলতে শুরু করলাম। ওর সাথে চোখ মেলাতে আমার ভয় লাগত। মনে হতো ওই তীক্ষ্ণ চোখের দৃষ্টি যেন আমার পোশাক ভেদ করে শরীরের প্রতিটি ভাঁজকে মেপে নিচ্ছে। দিন যত যাচ্ছিল আমাদের মাঝখানের নিস্তব্ধতা তত বেশি ভারী হয়ে উঠছিল। আমি ঘরের ভেতরেও নিজেকে গুটিয়ে রাখতে শুরু করলাম। আগে যে হাতকাটা ব্লাউজ বা পাতলা শাড়ি পরতাম, সেগুলো আলমারিতে তুলে রাখলাম। সবসময় বড় ওড়না দিয়ে নিজেকে ঢেকে রাখতাম। কিন্তু আরশের দৃষ্টি তাতেও থামল না। ও যেন এই পরিবর্তনের কারণ খুঁজছিল। ও মাঝে মাঝে আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকত। গভীর রাতে আমি যখন ঘুমানোর চেষ্টা করতাম, শুনতাম ও বাইরে করিডোরে পায়চারা করছে। ওর পায়ের শব্দ আমাকে আতঙ্কিত করত। আমি বিছানায় শুয়ে থাকতাম ঠিকই, কিন্তু আমার প্রতিটি ইন্দ্রিয় সজাগ থাকত। এক
রাতে আমি জলখাবার জন্য রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। ডাইনিং রুমের অন্ধকার কোণে আরশ বসেছিল। আলো জ্বালাতেই দেখি ও মাথা নিচু করে বসে আছে। আমাকে দেখে ও উঠে দাঁড়ালো। ওর গলার স্বর ছিল ভারী। ও বলল, মা, তোমার কি শরীর খারাপ? তুমি ইদানিং আমার থেকে দূরে দূরে থাকো কেন? আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। ও ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসতে চাইল। আমি এক পা পিছিয়ে গেলাম। ও থমকে দাঁড়ালো। ওর চোখে এক অদ্ভুত আক্ষেপ আমি দেখতে পেলাম, নাকি সেটা অন্য কিছু। আমার মনের ভেতরে তখন এক ভীষণ দ্বন্দ্ব। একদিকে আমি ভাবছি আরশ হয়তো ভুল পথে বার বাড়াচ্ছে, অন্যদিকে আমার অবচেতন মন বলছিল হয়তো আমিই ভুল বুঝছি। কিন্তু ওর ওই চাউনি, ওই হঠাৎ সামনে এসে দাঁড়িয়ে থাকা, এগুলোকে আমি কিভাবে অস্বীকার করব? আমি নিজেকেই ঘৃণা করতে শুরু করলাম। আমি কি একজন মা হিসেবে ব্যর্থ? আমি কি আরশকে সঠিক মূল্যবোধ দিতে পারিনি? নাকি আমার নিজের শরীরের এই দীর্ঘদিনের অতৃপ্তি আমার চিন্তাধারাকে কলুষিত করে ফেলেছে? আমি ভাবতাম আরশ যদি একবার আমাকে কিছু বলতো তবে আমি ওকে শাসন করতে পারতাম, কিন্তু ও তো কিছুই বলছে না। শুধু ওর উপস্থিতি আর ওর দৃষ্টি আমাকে প্রতিনিয়ত এক অদৃশ্য নরকের দিকে ঠেলে দিচ্ছিল। আমি সিদ্ধান্ত নিলাম আমি আরশের সাথে সরাসরি কথা বলবো না, বরং ওর গতিবিধির ওপর নজর রাখব। আমি লক্ষ্য করলাম আরশ ইদানিং ডায়েরি লিখছে। একদিন ও যখন বাইরে গেল আমি ওর ঘরে ঢুকলাম। বুক ধরফর করছিল আমার। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমার সন্দেহ আমাকে পাগল করে দিচ্ছিল। ডায়েরিটা খুঁজে পেলাম বালিশের তলায়। পাতা উল্টাতেই আমার চোখ ছানা বড়া হয়ে গেল। সেখানেও লিখেছে, মার এই রূপ আমাকে পাগল করে দেয়। আমি চাইলেও নজর সরাতে পারছি না। কেন মা নিজেকে এত কষ্ট দিচ্ছে? আমি কি পারি না মায়ের এই একাকিত্ব দূর করতে? লেখাগুলো পড়ে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি নিশ্চিত হলাম আমার ছেলেই আমার দিকে অস্বাভাবিক লালসার দৃষ্টিতে তাকাচ্ছে। ও আমার একাকিত্ব দূর করার কথা বলছে। এর মানে কি হতে পারে? ছি, আমি কি নিজের সন্তানকে এই জন্য বড় করেছি? রাগে আর ঘেন্নায় আমার শরীর কেঁপে উঠল। আমি বুঝতে পারলাম না কি করব। পুলিশে খবর দেব নাকি সমাজকে জানাবো? কোনোটাতেই তো আমার আর আরশের মানসম্মান থাকবে না। আমি নিজেকে আয়নায় দেখলাম। আমার এই শরীরের অভিশাপেই কি আজ আমার এই অবস্থা? আমি কাঁদতে শুরু করলাম। সেদিন রাতে আরশ যখন ফিরল আমি ওর মুখের দিকে তাকাতে পারলাম না। ও আমার জন্য কিছু ফল কিনে এনেছিল। ও বলল, মা, এই আপেলগুলো খুব মিষ্টি, তোমার জন্য এনেছি। আমি ওর হাত থেকে ব্যাগটা এক প্রকার ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। আরশ অবাক হয়ে আমার দিকে তাকালো। ও কিছু বলতে চাইল, কিন্তু আমি ওকে বাধা দিয়ে চিৎকার করে বললাম, তুই আমার সামনে থেকে যা, তোর মুখ আমি দেখতে চাই না। আরশ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকল। ওর চোখে জল টলটল করছিল, কিন্তু আমার মনে হচ্ছিল ও অভিনয় করছে। ও নিঃশব্দে ওর ঘরে চলে গেল। ওই রাতে ডাইনিং টেবিলে খাবার পড়েই থাকল, কেউ খেল না। আমাদের দুজনের মাঝখানের দূরত্ব যেন এক আলোকবর্ষে পরিণত হল। পরের কয়েকদিন ছিল অসহ্য যন্ত্রণার। আরশ ঘর থেকে বেরোনো প্রায় বন্ধ করে দিল। আমি শুনতাম ওর ঘরের ভেতর ফুপিয়ে কাঁদছে, কিন্তু আমার ভেতরে দয়া বা মায়ার চেয়ে ঘৃণা বেশি ছিল। আমি মনে মনে ঠিক করলাম ওকে এই বাড়ি থেকে বের করে দেব। ও আমার সাথে যা করার ইঙ্গিত দিচ্ছে তা কোনোভাবেই ক্ষমাযোগ্য নয়। একদিন দুপুরে আমি আরশের ঘরে গেলাম ওকে চূড়ান্ত কথা বলতে। ও তখন জানলার দিকে মুখ করে দাঁড়িয়েছিল। আমি ঘরে ঢুকতেই ও ঘুরে তাকালো। ওর চোখ দুটো লাল হয়ে আছে। আমি কঠোর গলায় বললাম, আরশ, তুই যা চাইছিস তা কোনোদিন সম্ভব নয়। তুই কি জানিস তুই কতটা নিচে নেমে গেছিস? আরশ তখন আমার কিছু বলল না। ও শুধু আর্তনাদ করে মেঝেতে বসে পড়ল। ওর সেই কান্না দেখে আমার বুকটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠলেও আমি নিজেকে শক্ত রাখলাম। আমি বললাম, আগামীকালই তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। তোর মতো ছেলের মুখ আমি আর দেখতে চাই না। আরশ কোনো প্রতিবাদ করল না, শুধু ভাঙা গলায় বলল, ঠিক আছে মা, আমি যাব, কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে একটা সত্যি কথা বলে যেতে চাই। কাল সকালে তুমি বুঝতে পারবে। আমি ওর ঘর থেকে বেরিয়ে এলাম। আমার মনে হলো এক বিশাল ভার নেমে গেল বুক থেকে, কিন্তু কেন যেন এক অজ্ঞাত ভয় আমাকে তাড়া করছিল। আরশ কি সত্যের কথা বলছে? ওর চোখে সেই আকাঙ্ক্ষা ছিল নাকি অন্য কিছু? আমি সারা রাত ছটফট করলাম। ভোরের আলো ফুটতেই আমি আরশের ঘরের দিকে পা বাড়ালাম। আরশের ঘরে গিয়ে দেখি ঘর খালি। আরশ তার প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে বেরিয়ে গেছে। টেবিলের উপর পড়ে আছে সেই ডায়েরিটি এবং একটি খাম। আমি ভাবলাম আরশ হয়তো তার অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছে, কিন্তু ডায়েরির পরবর্তী পাতাগুলো উল্টাতেই আমার হাত কাঁপতে শুরু করলো। সেখানে আরশ লিখেছে তার বাবার মৃত্যুর পর তার মা যেভাবে তিল তিল করে নিজেকে নিঃশেষ করে দিচ্ছেন সেটা সে সহ্য করতে পারছে না। ডায়েরির লেখায় আরশ প্রকাশ করেছে যে সে লক্ষ্য করেছে তার মা একা রাতে ডুকরে কাঁদেন। সে মায়ের সেই একাকিত্ব দূর করতে চেয়েছিল কোনো ইঙ্গিতে নয়, বরং মায়ের পুনরায় বিবাহ দেওয়ার মাধ্যমে। সে লিখেছে, মা এখনো কত সুন্দর, তারও অধিকার আছে নতুন করে জীবন শুরু করার। আমি চাই না মা সারা জীবন এই শূন্যতায় টাটাক। আমি উপযুক্ত পাত্র খুঁজছি, কিন্তু মাকে বলতে পারছি না যদি তিনি ভুল বোঝেন। আমি বুঝতে পারলাম আরশের সেই তাকিয়ে থাকা লালসা ছিল না, ছিল গভীর উদ্বেগ আর মায়া। খামটি খুলে আমি স্তম্ভিত হয়ে গেলাম। সেখানে আরশের জমানো কিছু টাকা এবং একজন ভদ্রলোকের বায়োডাটা এবং ছবি। আরশ গত কয়েক মাস ধরে তার শিক্ষকের এক বিপত্নিক বন্ধুর সাথে যোগাযোগ করছিল, যিনি একজন সজ্জন ব্যক্তি।
আরুষ চেয়েছিল তার মা যেন বৃদ্ধ বয়সে একা না হয়ে যান। আমি উপলব্ধি করলাম আরুষ যখন আমার পেছনে এসে দাঁড়িয়েছিল সে আসলে মায়ের কান্নার শব্দ শুনে তাকে সান্ত্বনা দিতেও চেয়ে সংকোচে দিতে পারেনি। তার প্রতিটি অস্বাভাবিক আচরণ ছিল আসলে মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা। আমি নিজের উপর চরম ঘৃণা অনুভব করলাম। একজন মা হিসেবে আমি নিজের সন্তানের পবিত্র ভালোবাসাকে বিকৃত কামনার সাথে গুলিয়ে ফেলেছি। আমার নিজের অবদমিত হাহাকারই আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি আরুষকে ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ। আমি পাগলের মতো আরুষের বন্ধুদের বাড়িতে খোঁজ নিতে শুরু করলাম। শেষ পর্যন্ত জানতে পারলাম আরুষ একটি অনাথ আশ্রমে গিয়ে আশ্রয় নিয়েছে। আমি দ্রুত সেখানে ছুটে গেলাম। অনাথ আশ্রমের এক কোণে আরুষকে বসে থাকতে দেখে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি আরুষের পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম। আরুষ আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি তো শুধু তোমার হাসি দেখতে চেয়েছিলাম। মা ছেলের এই মিলন ছিল একটি আত্মিক শুদ্ধি। আমি আমার ভুল বুঝতে পেরে আরুষকে বাড়ি ফিরিয়ে আনলাম। সন্দেহ মানুষের বিবেককে অন্ধ করে দেয়। অনেক সময় আমরা আমাদের নিজেদের মনের কালিমা অন্যের উপর চাপিয়ে দিই। সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা এবং বিশ্বাস না থাকলে পবিত্রতম ভালোবাসাকেও পাপ মনে হতে পারে। কথোপকথনই পারে যে কোনো ভুল বোঝাবুঝি দূর করতে। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে।